বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন। উনি একজন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষা নিয়ে বিএনপির লোকেরা এখন কথা বলছে। এখনো বুঝতেই পারছেন না যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরকম সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওসমান হাদিরা তৈরি হয়ে গিয়েছে। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো হাজারটা আলিফ প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। আপনারা সবাই জীবিত আছেন না? লড়াই হবে, স্বাধীনতা আসবে, সংস্কার হবে, বিচার হবে। আমাদের দুর্ভাগ্য এতটাই যে জুলাইয়ের ওই উত্তাল দিনগুলোতে আমাদের কপালে শহীদি পর্যন্ত জুটেনি। কিন্তু এই বেঁচে থাকাটা না এক ধরনের যন্ত্রণা সবসময় মাথার মধ্যে থাকে। যেমন আমি যে তোমরা হয়তো যাইবা ভুলে খনি হাসিনার ইতিহাস, সেই মায়ে রাখবো মনে যে সুইসে পোলার লাশ। কারণ যার সন্তান গিয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, যার ভাই, যার পিতা, যার মাতা, যার বোন আহত হয়েছে, এই দেশের জন্য আমরা জানি সবচেয়ে বেশি কষ্টটা তার। এবং গণ অভ্যুত্থানে মানুষ সেই 3 তারিখে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত তৈরি করা। এটা অনেকে ভুলে যায় যে আমরা কেবল শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করি নাই, অনেকেই শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেছিল, আরও আগের থেকে ঘোষণা করে আসছিল। কিন্তু আমাদের ঘোষণাটা ছিল শেখ হাসিনার পতন এবং এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা, যেই ব্যবস্থার মধ্য দিয়ে এই গুম, খুন, গণহত্যা এবং অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি হয়েছে, এই পুরো রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন, এমন একটা বন্দোবস্ত তৈরি করা যেখানে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র, স্বৈরাচার আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু কারো কারো দাবি ছিল শুধু শেখ হাসিনার পদত্যাগ এবং সেই পদে নিজেদেরকে আসীন করা। আজকে তারা সেই ক্ষমতায় আসীন আছে। ফলে এক দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরোটা দাবি অর্জিত হয়নি। এবং এই পুরোটা দাবি অর্জিত না হওয়ার পিছনে দুঃখজনকভাবে যারা আমাদের সেই সময় সাথে ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। যারা আজকে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, যারা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না, তারা শহীদ মিনারের সেই এক দফার ঘোষণা সেই দিন সেটাকে আংশিকভাবে সমর্থন করেছিল, কিন্তু তারা পরবর্তীতে সেটার সাথে বিট্রে করেছে। যদি এক দফা সম্পূর্ণভাবে অর্জিত হতো, সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতো, তাহলে আজকে 2 বছর পরে এসে কিশোর আলিফের চোখ যেত না। আজকে পুলিশ আবার দলীয়করণ হতো না, আজকে আমলাতন্ত্র আবার দলীয়করণ হতো না, আজকে আবারও চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসে সারা দেশ ছেয়ে যেত না। আমরা দেখছি মানুষের চুলায় এখন গ্যাস নাই, গ্রামে গ্রামে বিদ্যুৎ নাই, ঘরে ঘরে কোনো চাকরি নাই, দেশে একটা নতুন হাহাকার দেখতে পাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়িত হয় নাই, শহীদ পরিবাররা তাদের বিচার পায় নাই, আহত যোদ্ধারা পুনর্বাসিত হয় নাই, অর্থাৎ দেশের কোনো পরিবর্তনই হয় নাই। পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর পদে এসেছে, ক্ষমতায় আসীন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার সময় যতটুক কাজ যাতে না হয় সেটার জন্য তারা সেই সময় সর্বাত্মকভাবে কাজ করেছে। রাস্তাঘাটে আন্দোলন আপনারা দেখেছেন সেই সময়, এখন কোনো আন্দোলন কিন্তু নাই, সেই কথিত আন্দোলন নাই। আন্দোলন আছে এবং আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। সেই আন্দোলনকে ফেস করতে হবে এই সরকারে। আজকে দেখেন 2 বছর পরে আমাদের একজন ভাইয়ের চোখ চলে গেল। শেখ হাসিনার এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 500-এরও বেশি আমাদের ভাই বোনেরা চোখ হারিয়েছে। শেখ হাসিনার এই পথ ধরে তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা গুনতেছি যে তিনি কতটুক যেতে পারেন এবং কোথায় গিয়ে থামবেন,
সেটা তাকেই ঠিক করতে হবে। আজকে 2 বছর পরে আমাদের সহযোদ্ধাদের নামে আইফোন চুরির মামলা দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের অর্জন, এটাই হচ্ছে তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থান। 2 বছর পরে যারা হামলাকারী তারা জামিনে পাচ্ছে এবং যারা ভিকটিম তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমরা বলবো যেই সরকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন। উনি এখনো বুঝতেই পারছেন না দেশের কি পরিবর্তন হয়েছে। উনি দেশে সেটা বলেছিলেন যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তনটা তো এই দেশের তরুণদের মননে মগজে হয়েছে, এটা নিয়ে এখনো বুঝতেই পারেন নাই। উনি একজন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষা নিয়ে বিএনপির লোকেরা এখন কথা বলছে, অথচ গত 16 বছর সংসদে দাঁড়ায় কথা বলতে পারে নাই। এরকম অপমান, অশ্রাব্য গালিগালাজ তাদেরকে করেছিল। সেই সময় নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, কোথাও মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। যেই রাষ্ট্রপতি তাদের দলীয় প্রধান, তাদের প্রতিষ্ঠাতা সবাইকে নিয়ে কটূক্তি করেছে, তাদের সেই রাষ্ট্রপতিকে চুপ্পুকে বর্তমান সরকার সম্মানজনকভাবে বিদায় দিয়েছে। ফলে যদি একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বা একজন ওসমান হাদি কথাকে আপনাদের কাছে ভদ্রতার মাপকাঠিতে না ঠিক মনে না হয়, তাহলে আপনারা এখনো বুঝতেই পারছেন না যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরকম সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওসমান হাদিরা তৈরি হয়ে গিয়েছে। আমাদের জুলাই যোদ্ধারা এখন কথা বলা শুরু করেছে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, হয়তো আমরা প্রত্যাশা করিনি 5 বছরে আমাদেরকে এইভাবে নামতে হতে পারে, কিন্তু যখন 6 মাসে এই অবস্থা বিএনপি সরকারের নীরবতা তৈরি করছে, আপনাদের কণ্ঠ থেকে শুরু করে আপনাদেরকে আবারও কিন্তু সচেষ্ট হতে হবে। যদি আপনারা হন, আমরা বিশ্বাস করি শুধু বিএনপি না, আগামীতে কোনো দল যদি স্বপ্ন দেখে স্বৈরাচার হওয়ার, কোনো দলের ওই স্পর্ধা কোনোদিন হবে না। আপনারা সামনে থাকলে সে স্বৈরাচার হয়ে উঠবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ওই আস্থার প্রতিদান। আমাদের রাজনৈতিক দলের দরকার নাই, আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই, কিন্তু আমরা আমাদের শহীদ ভাইদের, আহত যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশের সাথে মৃত্যুর আগে পর্যন্ত সেই লক্ষ্য থেকে আমরা বিন্দুমাত্র বিচ্যুত হব না ইনশাআল্লাহ। আমাদের আহত যোদ্ধারা এমন এখনো অনেকে আছে যাদের এখনো ট্রিটমেন্ট প্রয়োজন, হয়তো আরো 2, 4, 5, 10 বছর ট্রিটমেন্ট করা লাগতে পারে। এমন অনেকে আছে যার চোখে এখনো গুলি আছে, যাকে মৃত্যুর আগে পর্যন্ত ট্রিটমেন্ট করাতে হতে পারে। একজন সাধারণ রোগীর সাথেও যেই ধরনের ট্রিট করা হয়, তারা যখন পরিচয় দেয় তারা জুলাই যোদ্ধা, তারা তার চেয়ে বেশি সেখান থেকে একটা বিচ্ছিন্ন আচরণ তারা পেয়ে ফিরে আসে। আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি হসপিটালে তারা প্রায়োরিটি চিকিৎসা পাবেন, বিনামূল্যে চিকিৎসা পাবেন। এই ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। তৃতীয়ত, আমরা কিছুদিন আগে জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটি বড় প্রোগ্রাম করেছেন শহীদ পরিবারদেরকে নিয়ে, আহত যোদ্ধাদেরকে নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তার উদ্দেশ্যে বলতে চাই, তিনি শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে নিয়ে প্রোগ্রামটা করেন নাই, তাদের একটা অংশকে নিয়ে প্রোগ্রাম করেছেন। ওই প্রোগ্রামে শুধুমাত্র যারা বিএনপি করে কিংবা যারা অভ্যুত্থানের পরে নতুন করে বিএনপি করার ইচ্ছা প্রকাশ করেছে, তাদেরকে নিয়ে ওই প্রোগ্রামটা করা হয়েছে। এবং মঞ্চে আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে যাকে রাখা হয়েছে, আমি শুধু একটা উদাহরণ দেই। শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আমার একটা কথাও কখনো মন থেকে আসে না, বলতে পারি না, কিন্তু আমি একটা উদাহরণ দেই। গত পরশুদিন প্রেস ক্লাবের সামনে আমার ওলামা অ্যালায়েন্সের ভাইয়েরা আমাদের প্রতিবাদ একটা কর্মসূচি দিয়েছিল, কেন আমার ভাই আলিফের চোখ তুলে নিল ছাত্রদল, এটার বিরুদ্ধে। আমার ওলামা অ্যালায়েন্সের ওই জাস্ট একটা প্রতিবাদ কর্মসূচিতে প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে যার নেতৃত্বে ওইখানে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, ওই তথাকথিত
জুলাই যোদ্ধা ইমন, বাটপার ইমন বলবো প্রত্যেকেই, তাকে তারেক রহমান, আমি শেষ করি, তাকে তারেক রহমান একটু, ওই লোককে তারেক রহমান ওই প্রোগ্রামে জুলাই যোদ্ধার প্রতিনিধি হিসেবে তার পাশে মঞ্চে বসিয়ে রেখেছিল। আমরা বিএনপি এবং তারেক রহমানকে স্পষ্ট করে একটা কথা বলি, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ যেভাবে আমাদের ৭১কে নিজেদের মধ্যে কুক্ষিগত করে অপব্যবহার করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, একই কায়দায় তারা করবে, এটা আমাদের এই ২৪-এর যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে দিয়ে করানো যাবে না ইনশাআল্লাহ। দুই একজনকে অপব্যবহার করে সাময়িক এই ধরনের কিছু কার্যক্রম করা যেতে পারে, কিন্তু এটা কোনোদিন দীর্ঘস্থায়ী হবে না, সাস্টেইনেবল হবে না। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলি, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপনাদের কারোরই এনসিপির শহীদ পরিবার জুলাই যোদ্ধা হওয়ার প্রয়োজন নাই। আপনারা শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে থাকেন, জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে থাকেন, যেই দলই ডাকুক, যেই প্ল্যাটফর্মই ডাকুক আপনারা যাবেন, সমস্যা নেই, কিন্তু মেরুদণ্ডটা সোজা করে সত্যটাকে সত্য, ন্যায়টাকে ন্যায়, ওই জুলাইয়ের মতো বলতে হবে। আপনারা আজকে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা নোট করেছি, আমরা প্রত্যেকটা অনুযায়ী ইনশাআল্লাহ ব্যবস্থা নিব, কিন্তু আজকে আপনাদের কারোরই এনসিপির হওয়ার প্রয়োজন নাই, জামাতেরও হওয়ার প্রয়োজন নাই, বিএনপির হওয়ার প্রয়োজন নাই। যদি হন, শুধু এটুকু বলি, যদি হন, তাহলে একটা অংশ হয়তো যে কোনো একটা সময় ক্ষমতায় থাকবে, ওই একটা অংশ বাকি অংশদের উপরেই জুলুম চালাবে। আপনারা এটা ইতিমধ্যেই অনুভব করা শুরু করেছেন। এবং আরেকটা জিনিস হবে, ক্ষমতাসীনদের সাথে যারা থাকবে তাদের মধ্যে আমাদের কাছে খবর আসে, বর্তমান ক্ষমতাসীনদের সাথে এরকম কিছু পরিবার যুক্ত হয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মানের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনাদেরকে এটুকু আমি শুধু আহ্বান জানাই যে আপনাদের মর্যাদার জায়গাটা আপনাদের ধরে রাখতে হবে। এই প্রশ্নে কোনো দল তো দূরের কথা, আপনাদের কেউ যদি এই প্রশ্নে আপনাদের সাথে কোনো প্রতারণা করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আরেকটা টপিক, আবারও দুঃখজনক হলেও সত্য, ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনার দিকেই যাচ্ছে। এই নির্বাচনে যারা ভোটার ছিল নৌকার, নিরপরাধ, তাদের ভোট সব দলে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে স্থানীয়ভাবে, আমরা জানি না দলীয়ভাবে করেছে কিনা বিএনপি, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট স্থানীয়ভাবে আওয়ামী লীগের সকল নেতাদের সাথে নির্বাচনের ২-৩ দিন আগে নেগোসিয়েশনের মধ্য দিয়ে তাদের ভোটগুলো আদায় করেছে, যার ফলশ্রুতিতে এখন জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব স্থানীয় বিএনপির এমপি মন্ত্রীরা হাতে তুলে নিয়েছে। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো, এতে যদি চোখ উঠিয়ে নেন আরো 1000টা আলিফ প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। অনেকেই বলে আমি বিএনপির বিরোধিতা করি। আমার জীবনে আমি বিএনপির বিরোধিতা করতে যাই নাই। প্রথমটা শুরু হয়েছিল, আমি যাত্রাবাড়িতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, শহীদদের প্রোগ্রামে গিয়ে এক শহীদ ফ্যামিলির বাবা, উনি বক্তব্য দিলেন, ওনাকে 10 লাখ টাকা অফার করা হয়েছে ওই দলের শহীদ ক্যাটাগরিতে নাম লেখানোর জন্য, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই দিন তারা একটা তালিকা প্রকাশ করে, তারা বলে যে বিএনপির হলো 447 জন বা 547 জন, এরকম একটা তালিকা প্রকাশ করে যে আমাদের দলীয় শহীদ হলো এতজন। আমি বাসায় এসে একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখি এই দাবিটা সত্য নয়। এরপর থেকেই আমি এই জনযুদ্ধ শুরু করলাম, যারা বাংলাদেশের শহীদদেরকে দলীয় বানাইতে চায় তারা বাংলাদেশের শহীদদেরকে ধারণ করবেও না, আর জুলাই সনদকেও ধারণ করবে না। তাদের নামে এখন এই যুদ্ধ শুরু হয়ে গেল। এখন অনেকে বলে যে চুপ করে যাবেন, হামলা চালাবো, মামলা দিব,
তো আবার এতদিন দুইটা কথা ছিল, হয়তো কবর অথবা জেল। গতকালকে আমিরে জামাত আরেকটা কথা স্মরণ করিয়ে দিলেন, জায়নাগরও হইতে পারে। তো হয়তো বড় জেল অথবা ছোট জেল অথবা কবর, ওরা আমাদেরকে ভয় দেখায়। ভয় দেখায় কি বাংলাদেশের কাউকে নিবৃত্ত করতে পারবে? আপনারা সবাই জীবিত আছেন না? লড়াই হবে, স্বাধীনতা আসবে, সংস্কার হবে, বিচার হবে, ইনশাআল্লাহ আপনাদের নেতৃত্বই হবে। যেভাবে আপনারা নেতৃত্ব দিয়েছিলেন 24-এ, আমরা আপনাদের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আছি। মাঠ ছাড়া যাবে না। জুলাই সনদ বাংলাদেশে হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে, বিচার হবে, তারপরে আমরা বাসায় যাব। এর আগে 1 সেকেন্ডের জন্য আমরা বাসায় যাব না ইনশাআল্লাহ। রাজপথে সেই লড়াইয়ের প্রস্তুতি নিন। আর এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দে। ফেরত দিতে পারবে? কোথায় থেকে দিবে? নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কি আলিফের সেই মায়াকান্নটা দেখতো না? আলিফকে হসপিটালে দেখতে যাইতো না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না? করেছে? যার চোখ থাকে সে অন্যকে চোখ দিতে পারে। আমরা সরকারকে বলবো, আলিফের চোখ ফেরত দিন। আমরা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। বাংলাদেশে আপনারা যা করছেন পুরো বাংলাদেশে, এটা আইন শৃঙ্খলা আপনাদের হাতে তুলে দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যদি আইনের রক্ষক নাকি বক্ষক, এটা আমরা আপনাকে প্রশ্ন তুলতে চাই। পুরো বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এস আলমের পিছনে ঘোরাঘুরি না করে যারা আহত ভাই হয়েছে তাদের বিভিন্ন জায়গায় নিরাপত্তা দেন। যারা খুন করেছে, যে ব্যবসায়ী, আপনি তাকে নিরাপত্তা দেন। আর যে খুনি তাকে ছেড়ে দিয়েছেন, সে আইসা হলো আহতদের ধমক দেয়। এই হলো আপনার নতুন বাংলাদেশ, এই হলো নতুন সংবিধান। আমরা চাই বাংলাদেশটা পরিবর্তন হোক। এই পরিবর্তনের যাত্রা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। অনেক কিছুই করার ইচ্ছা আমাদের আছে, ছিল, চেষ্টা আমরা করেছি, চেষ্টা করে যাচ্ছি। কিন্তু যেই সিস্টেম হাজারের উপরে মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই সিস্টেম 2 বছরে কতটুকু শুধরানো সম্ভব? যতটুকু শুধরানো গেলে আপনাদের সকলকে ন্যায় বিচার পাওয়ানো যায়, এটা আপনারা বুঝবেন। আপনারা বিবেকবান মানুষ, আপনাদের সন্তানেরা এই যুগের সূর্য সন্তান। আপনাদের সন্তানেরা নিজেদের বুকে রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করে গেছে। সেই সব সন্তান তারা রাতারাতি এত সাহসী হয়ে যায়নি। আমরা জানি, আমরা বিশ্বাস করি আপনাদের দেওয়া শিক্ষা দীক্ষা, আপনাদের পারিবারিক ঐতিহ্য এবং আপনাদের মুখের কথায় আপনাদের সাপোর্ট তাদেরকে এতদূর নিয়ে এসেছিল। কোনো অংশেই সেই কৃতিত্ব তাদের চাইতে কম নয়। আপনাদের এই অনুভূতিকে আমরা সম্মান জানাই। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে আফসোস করি যে আজকে আমার মা কিংবা বাবা আপনাদের কাতারে থাকতে পারতেন। আমাদের দুর্ভাগ্য এতটাই যে জুলাইয়ের ওই উত্তাল দিনগুলোতে আমাদের কপালে শহীদি পর্যন্ত জুটেনি। শহীদদের, শত শত শহীদদের রক্তের ওজন বহন করার জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের এখনো বাঁচিয়ে রেখেছে। আপনাদের সন্তানদের মতো সৌভাগ্য আমাদের নয়। আমাদের বাবা মার কপাল খারাপ যে আপনাদের সাথে তারা বসে থাকতে পারছে না। কত পুণ্যের ফল আপনাদের সন্তানরা আজকে নিশ্চয়ই জান্নাতুল ফেরদৌসে অবস্থান করছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন এই দায়িত্বের বোঝা আমাদের জন্য একটু সহজ হয়, এই পরীক্ষা আমাদের জন্য একটু সহজ হয়। আপনাদের কাছে আমরা কোনো সান্ত্বনা নিয়ে আসি না, আমরা আপনাদের কাছে আসি একটু সান্ত্বনা পেতে। যেই হাত এমন সূর্য সন্তানদের লালন পালন করে, সেই হাত আমাদের মাথাতেও একটু রাখুন, যেন এই ওজন আমাদের জন্যও একটু হালকা হয়। আপনাদের প্রত্যেকটি ক্ষোভ আমাদের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ যোগায়, আমাদেরকে, আমাদের উদ্দীপনা দেয় যে না, আমাদের এই বাবাকে, এই মাকে, এই ভাইকে, এই কন্যাকে ন্যায় বিচার পাওয়াই দিতে হবে। আপনাদের সামনে কথা বলতে গেলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে, একই সাথে চোখে পানি চলে আসে। আমরা কি করে আপনাদের সামনে দাঁড়াই সেটা আপনারা ভালোই বুঝতে পারবেন, কারণ আপনাদের সন্তানরাও তো আমাদের কথা ভেবেই রাস্তায় এসেছিল। মনে করুন আমরাই আপনাদের সেই সন্তান। আমরা ভুল করলে ধমক দিবেন, বোঝাবেন, কিন্তু আমাদের মাথার উপর থেকে হাত সরিয়ে নেবেন না, আমাদের ছেড়ে যাবেন না। আপনারা 2টা বকলেও আপনারা আমাদের বাবা মা, 2টা মারলেও আমাদের বাবা মা।
আপনাদের এখানে যে পুঞ্জীভূত কষ্ট নিয়ে আপনারা এসেছেন, বিশ্বাস করেন সেই কষ্ট আমরাও আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। আপনাদের ঘরের সন্তান মনে করুন আমাদের। আমার আহত ভাই বোনেরা যারা আছেন সামনে, তাদেরকে সম্মান জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা নিজের শরীরে রক্তপাত করে এই দেশকে মুক্ত করেছেন। শহীদ পরিবার যারা আছেন তাদের কাছে আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করে যাব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের দেখে শিখবে, আপনাদের কথা মাথায় রাখবে। আমি আমার কথা বেশি বড় করব না, বেশি লম্বা করব না। আপনাদের সামনে বেশি কথা বলা আমাদের জন্য ধৃষ্টতা, সেই ধৃষ্টতা আমি করতে চাই না। আপনারা এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শোককে শক্তি করে সামনের দিনে এগিয়ে যাবেন এবং বাংলাদেশ আপনাদের এই শোককে শক্তি বানিয়ে সূর্য হয়ে জ্বলে উঠবে। আমাদের পতাকা আপনাদের হাত ধরেই স্বাধীন থাকবে, আপনাদের হাত ধরেই শক্তিশালী হবে। আপনাদের সাথে আমাদের পথ চলা আসলে একই রকম। বিশেষ করে আমি বলি যে আমি আসলে কেন আন্দোলনে গিয়েছিলাম। আমি বেশিক্ষণ বলবো না, আমি আমার গলার অবস্থায় ঠিক আছে। আপনাদের সাথে পথ চলাটা আসলে আমার তো লাইফে কোটার কোনো দরকার ছিল না। আপনাদের সন্তানরা, আপনারা যখন মাঠে ঘাটে গুলি খাচ্ছিলেন, আপনাদের সন্তানরাদের যখন জীবন কেড়ে নেওয়া হয়েছিল, তখন আমরা যে যার জায়গা থেকে, বিশেষ করে আমি, কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না, যখন যে যার জায়গা থেকে মাঠে নেমেছিলাম, তো ওই চেয়ারটায় হয়তো আজকে আমিও থাকতে পারতাম। আমারও কোনো আত্মীয় স্বজন কেউ আজকে দুনিয়া থেকে চলে যেতে পারতো। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমি এখনো বেঁচে আছি। কিন্তু এই বেঁচে থাকাটা না এক ধরনের যন্ত্রণা সবসময় মাথার মধ্যে থাকে। যেমন আমি আমাদের ভাই জাকির, ওর পা নাই, ওর কথা যখন ভাবি, ওর সাথে আমার প্রায়ই কথা হয়, ওদের সবার সাথেই আমার টুকটাক কথা হয়। যখন ভাবি তখন ওই দিনটাই আমার পুরো অন্যরকম হয়ে যায়। যখন ভাবি যে ইয়ামিনের লাশটা কিভাবে ফেলে দেওয়া হয়েছিল, ওই সময়টা কল্পনা করলে আসলে আর ঠিক থাকতে পারি না। কারণ দিন শেষে আমিও একজন মা, আমারও ঠিক ওই বয়সী বাচ্চা ছিল, ওই বয়সী বাচ্চা আছে। আপনাদের অনুভূতিটা আমি সবসময় অনুভব করি, আপনাদের কষ্টটা আমি ফিল করি, হয়তো আপনাদের মতো করে না। তো আমাদের সামনে একটা দীর্ঘ জার্নি, এই জার্নিতে আপনারা আমাদের সাথী হয়েছেন, আমাদের চলার পথটাকে সুদৃঢ় করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সন্তানেরা আসলে যেই রাষ্ট্র সংস্কারের জন্য জীবন দিয়েছিল, সেই রাষ্ট্র সংস্কারের পথেই আমরা যে কয়দিন বেঁচে থাকব, ওই পথটা অনুসরণ করেই হাঁটবো। আমাদের ছেলেদের, আমাদের ভাইদের, আমাদের যারা যে বোনরা বিধবা হয়েছেন, সেই ভাইদের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা গড়ে তুলব, সেই রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদেরকে একসাথে থাকতে হবে। এটা এমন নয় যে আপনাদের এনসিপি হয়ে থাকতে হবে, কোনো দলের আন্ডারে এসে থাকতে হবে। আমাদের একটা চাওয়া যে রাষ্ট্রটা কল্যাণমূলক হোক, বৈষম্যমূলক হোক, এমন বৈষম্যহীন হোক, এমন একটা রাষ্ট্র হোক যেখানে আর কোনো দাবি দেওয়ার জন্য দাঁড়ালে আর কোনো মায়ের বুক খালি না হতে হয়। তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আমাদের যে এই যে চাওয়াটা, সংবিধান সংস্কার, পুলিশ সংস্কার, আমরা এই যে গুম কমিশন গঠন করতে চাচ্ছিল সরকার, সেই যে বর্তমান সরকার যেগুলো বাদ দিয়েছে, এগুলো তো আসলে আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া না। এগুলো তো আপনাদের সন্তানরা মারা যাওয়ার আগে, আপনাদের সন্তানরা যারা অন্ধ হয়েছে তারাই দেয়ালে দেয়ালে লিখে গেছে, আপনাদের সন্তানরা যারা হাত হারিয়েছে তারাই তাদের ওই হাত দিয়েই লিখে গেছে যে দেশ সংস্কার করতে হবে। তো এই দেশ সংস্কারের এই জার্নিতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভুল ত্রুটি থাকবে। এনসিপি খুব অল্প সময়ের দল,
খুব ছোট বলবো, অবশ্যই আমার চেয়ে বয়সে ওরাও অনেক ছোট, আমাদের আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক যারা আছেন এরাও ছোট, আমাদের ভুল ত্রুটি থাকবে, কিন্তু আপনারা আমাদেরকে আগলে রাখবেন, পথ দেখাবেন, এবং এই যে আমাদের আপনাদের সন্তানের চাওয়া নিয়েই আমরা মাঠে লড়ছি, আমরা মাঠে ঘাটে পথ চলছি, এই চাওয়াটা আমাদের যেমন আপনাদেরও তেমন, এই চাওয়াটা নিয়েই আমরা একসাথে চলতে চাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।